নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি বুদ্ধদেব গুহর একটি উপন্যাস অভিলাষ। আজ আমরা এই উপন্যাসের ৮ম পর্ব শুনব। তবে গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে গল্পটাকে একটা লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে নেবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে ভুলবেন না। আসুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। বিধুভূষণ শব্দহীন রাতে মেয়ে দুটির বাগানে দোলনাতে বসা কথোপকথন শুনেছিলেন। ঠিক তারপরেই বেড়াল দুটো কাঁদতে লাগলো। তিনি নিজে অত্যন্ত আধুনিক বিজ্ঞানমনস্ক মানুষ, কিন্তু একটি ব্যাপারে তার সংস্কার বড় গভীর। স্ত্রী যেদিন চলে গেলেন ভোরের আলো ফোটার আগে, সেই রাতেও সারা রাত এই বাগানের বেড়াল কেঁদেছিল। পুত্র ও পুত্রবধূর বেলাতেও তাই। রায়চৌধুরী লজের সকলেই উচ্চশিক্ষিত এবং আধুনিক হওয়া সত্ত্বেও বেড়াল কাঁদলেই এই বাড়ির প্রায় সকলেরই মন খারাপ হয়ে যায়, স্নিগ্ধ ছাড়া। তার মন সত্যি সব রকম সংস্কার মুক্ত। স্ত্রী, ছেলে, বৌমা সকলেই এক এক করে তাকে ছেড়ে চলে গেলেও তার পড়াশুনো ও গান বাজনার শখ নিয়ে বিধুভূষণ বেশ দারুণই বেঁচেছিলেন এতদিন। তার বাঁচার রকম ও ব্যাপ্তির মধ্যে এতটুকুও অপূর্ণতা ছিল না। একা হলেও ভেবে এসেছিলেন যে তিনি একজন যথার্থ শিক্ষিত স্বয়ং সম্পূর্ণ মানুষ। আর্থিক অনটন তার কোনো কালেই ছিল না, যতদিন বাঁচেন তা হবেও না। কিন্তু যাদের অর্থ নেই তারা এই কথাটা প্রায় বোঝেনি না যে অর্থ কতিপয় অত্যন্ত প্রয়োজনীয় জিনিসের মধ্যে পরিগণিত হলেও মানুষের জীবনে অর্থই একমাত্র কাম্যবস্তু নয়, তার পরম প্রার্থনা নয়। অর্থর অভাব মেটাবার পরেও অনেকই অভাব থেকে যায়, সেসবের তীক্ষ্ণতা ও জ্বালা অর্থের অভাবের চেয়েও অনেক বেশি তীব্র। এই দেশের অধিকাংশ মানুষই অর্থকষ্টে ক্লিষ্ট বলে এই ভাবনাকে বিলাসিতা বলেই ভাবেন হয়তো, কিন্তু তেমন ভাবাটা বোধহয় ঠিক নয়। কিন্তু যা নিয়ে বিধুভূষণ সাম্প্রতিক অতীত থেকে খুবই বিব্রত ও ব্যতিব্যস্ত তা হচ্ছে এই যে তার এই স্বয়ং সম্পূর্ণতার নিটল বোধে কিছুদিন ধরেই একটু চির, একটু ফাটল অনুভব করছেন। তিনি বেশ বুঝতে পারছেন যে একজন অশেষ কৃতি মানুষেরও একটা সময়ের পৌঁছানোর পরে আর বেঁচে থাকার কোনো মানে হয় না। সব কাজই ফুরিয়ে যাবার পরও শুধু বেঁচে থাকার জন্যই বেঁচে থাকাটা অত্যন্ত কুরুচিকর। বিধুভূষণ আজকাল প্রায়ই ভাবেন যে অদূর ভবিষ্যতে সব দেশই এমন আইন আনবে যা প্রত্যেক মানুষকে তার নিজের খুশি মতো পৃথিবী ছেড়ে চলে যাবার অধিকার দেবে। অধিকাংশ মানুষই মানব জীবনের উদ্দেশ্য ও গন্তব্য নিয়ে আদৌ চিন্তাভাবনা করেন না বলেই হয়তো এসব ভাবনা তাদের মস্তিষ্কে আসে না। মাথার ওপর ছাদ, খাদ্য আর পরিধেয় থাকলেই তাকেই বেঁচে থাকার যথেষ্ট অনুপ্রেরণা বলে মনে করে। মনকে চোখ ঠেরে অধিকাংশ মানুষই স্বাভাবিক প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নিজের স্বাস্থ্যের এবং পারিপার্শ্বিক তীব্র ও ঘন ঘন প্রতিবাদ সত্ত্বেও যেন তেন প্রকারেণও বেঁচে থাকতে চান। একটা বিশেষ সময় পর্যন্ত বিধুভূষণও তাই চেয়েছিলেন। এতদিন মৃত্যু চিন্তা বা তার জীবনের প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে এমন ভাবনা একবারের জন্যও ভাবেননি। কিন্তু যৌবনের দুটি ওই মেয়ে দুটি পর্ণা আর কলিকে দেখার পরই ওর মন বড়ই উচাটন হয়েছে। না, যুবতীদের প্রতি আকৃষ্ট হয়েছেন যে এমন নয়। এই আকর্ষণ ব্যক্তিগত কারণে নয়, কারণটা সম্পূর্ণই প্রতিফলিত। পর্ণা ও কলির প্রেক্ষিতে যৌবনের ঝলমল হাস্যময়ী লাস্যময়ী সুগন্ধি রূপের পটভূমিতে নিজেকে বড়ই বেমানান বলে মনে হয়েছে বারবার তার। এই পৃথিবী বৃদ্ধের নয়, জরাগ্রস্তের নয়, পরনির্ভরের নয়, এই যে যৌবনেরই। এই কথাটা খুব উচ্চরবে অথচ নিরুচ্চারে শুনতে পাচ্ছেন। নিজের কানে ওয়াকম্যান কানে লাগিয়ে যেমন করে কিছু শোনা যায় অন্যের অগোচরে, তেমন করে এই পৃথিবী স্নিগ্ধ, প্রণয়, হংস, রামদয়াল, কলি এবং পর্ণাদেরই। এখানে বিধুভূষণরা বেকার, ফালতু। কাজ যে নেই তা নয়,
তার শেষ কাজ ছিল স্নিগ্ধ, প্রণয় আর হাংসকে জীবনে গুছিয়ে বসিয়ে দিয়ে যাওয়া। সেটাই তার শেষ ব্যস্ততা। আজ এত অস্থির ও ব্যতিব্যস্ত হবার কারণও সেটি। এই মাত্র কদিন আগেই এই সেটেল করার কথাটা তোলাতে প্রণয় খুব জোরে হেসে উঠেছিল। বলেছিল, বড় দাদু, তুমি এবার সত্যিই বুড়ো হচ্ছ। তোমাদের সময় কি আর আছে? যখন সমস্ত পৃথিবী পারপেটালি আনসেটেল অবস্থায় এসে পৌঁছেছে, তার রাজনৈতিক, অর্থনৈতিক কোনো ক্ষেত্রেই কিছুমাত্র স্থিতিস্থাপকতা নেই, সেখানে আমাদের মতো অতি সামান্য মানুষের জীবনকে সেটেল করে দিয়ে যাবে, এই ভাবনাই তো ভুল, মস্ত ভুল। এই পৃথিবীতে স্টেবিলিটি বা ইকুয়ালিব্রিয়াম বলে কোনো ব্যাপারই আর বেঁচে নেই। ওই শব্দটি অর্থনীতিবিদদের শাস্ত্রেই শোভা পায়, যদিও বা কোনো কিছু ইকুয়ালিব্রিয়ামে এসে পৌঁছয় ঘটনা হিসেবেই, তাও পুরোপুরি আনস্টেবল এখন। বিধুভূষণ কদিন ধরেই ভাবছেন এসব নিয়ে। প্রণয় যাই বলুক, ওরা অনেক জানতে পারে, কিন্তু সব জানে না। বিধুভূষণ তার দীর্ঘ সফল জীবনের নানা রকম অভিজ্ঞতাতে এতদিন যা কিছু শিখেছেন তার সবই কি মিথ্যা? মেয়ে দুটিকে বড়ই পছন্দ হয়েছিল ওর, কিন্তু বাবার নাম জানেন না, ঠিকানা জানেন না, পারিবারিক পটভূমির কিছু মাত্রই জানেন না, মামার বাড়ির দিকেরও কিছু মাত্র নয়। এদের দেখে মাঝে মাঝে মনে হয় আজকাল প্রত্যেক ছেলে মেয়েরই বোধহয় একক সত্তার সোল এন্টিটি হয়ে গেছে। তাছাড়া এরা প্রত্যেকেই যেন পটভূমিহীন স্বয়ম্ভূ। পটভূমির আর কোনো প্রয়োজন নেই, ভূমিকা নেই, এদের অতীত নেই, ভবিষ্যৎও নেই। কলি কলি, পর্ণা পর্ণা। তাদের নিজেদের চেহারা, আচার ব্যবহার, শিক্ষা দীক্ষাটুকুই শুধুমাত্র বিচার্য। বাবা ভিখারি না বেসুরে, মা দজ্জাল না মিষ্টি ভাবা, সচ্চরিত্রা কি দুশ্চরিত্রা, এসবের বিচারের কোনো প্রয়োজনই নেই আজকাল বোধহয়। তিনি যে ইংল্যান্ডে পড়াশোনা করেছিলেন, সেই ইংল্যান্ডে, সেই সময় ইংল্যান্ডেও এসব বাছবিচার ছিল। এখন বোধহয় সেখানেও আর নেই। কে জানে, তার নানা পুরনো অতি পরিচিত পৃথিবীর খোলসটাই শুধু বদল হয়নি, পাহাড়ি ন্যাড়া হয়নি, জঙ্গলি পাতলা হয়নি, শুধু পৃথিবীর অন্তর্জগতের চেহারাটাও মনে হয় যেন পুরোপুরি বদলে গেছে। তার এই নিতপুরার রায়চৌধুরী লজের দোতলাতে বসেও বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, টিভির মাধ্যমে এই নির্মম অত্যন্ত বেদনাদায়ক সত্যকে মর্মে মর্মে উপলব্ধি করতে পারেন, এবং বিদায়ক্ষণে এই বদলাটা যে পৃথিবীর জন্য বিশেষ শুভ আদৌ কিছু বয়ে আনবে না, তা ভেবে প্রায়ই আতঙ্কিতও হন। বড় স্বাদ হয়েছে তার ওদের হাতগুলি এক করে দিয়ে যান। আগামীকাল দুপুরে ওরা খাবে বিধুভূষণের এখানে। কালই ওদের দুজনের বাবার নাম, ঠিকানা সব সংগ্রহ করে নেবেন। তারপর কালই চিঠিও লিখে দেবেন তাঁদের কাছে। তাঁদের সস্ত্রীক আস্তের নিমন্ত্রণ জানাবেন তার ব্যক্তিগত অতিথি হিসেবে রায়চৌধুরী লজে। বাদর দুটোকে তারা নিজেরাই দেখে যান সচক্ষে একবার। তাদের মেয়েরা অন্য কোনো দিক দিয়েই যে জলে পড়বে না, সে কথাও নথিপত্র, ব্যালেন্স শিট ইত্যাদির দ্বারা বুঝিয়ে দেবেন বিধুভূষণ তাদের যথেষ্ট প্রত্যয়ের সঙ্গে। আজকালকার মা বাবা রেস্তোর কথাটা ভালোই বোঝেন সকলে। বিধুভূষণ শুধু চান যে কটা দিন আর আছেন তারই মধ্যে এই শেষ কাজটি সুসম্পন্ন করে দিয়েই যেন যেতে পারেন। আর কিছু মাত্র পিছুটান তার নেই। গনসা এসে বলল, খাবার আনেই বাবু? কি খাবার? নিজের মনের মধ্যে জমে ওঠা অসহায়তা, বিরক্তি, ক্রোধ সব উচ্চারিত হয়ে ছিটকে পড়ল গিয়ে গনসার ওপরে। স্বপ্নভঙ্গ হলো বিধুভূষণের। বিরক্তির সঙ্গে আবারও বললেন, কি খাবার? রোজই তোর সেই একঘেয়ে খাবার খেয়ে ঘেন্না ধরে গেল। ইদানিং হঠাৎ হঠাৎ এইরকম বৃতৃষ্ণা, বিরক্তি, অভিমান ধীর স্থির মিষ্টভাষী বিধুভূষণের উপর দখল নেয়। যখন নেয় তখন ওর নিজের বা অন্য কারোরই করার কিছু থাকে না। বড় অকারণে, অসময়ে, অপাত্রে তীব্র তিক্ততার বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলেন। বিধুভূষণ বললেন, তোদের জন্যই আমার আজকাল মরে যেতে ইচ্ছে করে। বৈচিত্র্য বলে জীবনে কি কিছুই মাত্র থাকতে পারে না? সব কিছুই কি এমন ম্যাড়ম্যাড়ে হয়ে যাবে, হয়ে থাকবে? কি এনেছিস কি খাবার? মুরগির স্যুপ, এঁচড়ের চপ,
ক্যারামেল কাস্টার্ড। গনসা বলল, ছুঁড়ে ফেলে দে, আমি আজ পোলাও আর মাংস খাবো, সঙ্গে বেগুন ভাজা। বাবা, সেসব করতে সময় লাগবে যে। গনসা বিপদে পড়ে গেল, গলার স্বরেও একটু বিরক্তিও করল। যতখানি সময় লাগবার লাগুক, আমাকে তোরা সকলে মিলে যে জড় পদার্থ বানিয়ে তুলবি তা আমি হতে দেব না। তোরা ভুলে যাস না, আমার নাম বিধুভূষণ রায়চৌধুরী। তোদের ইচ্ছে মতো খাবো, ইচ্ছে মতো শোবো, তোদের দয়াতে বেঁচে থাকবো আমি? না, সেটি হচ্ছে না। যে কদিন আছি আমি আমার ইচ্ছা মতোই বাঁচবো। আমি কি তোদের দয়ার ভিখিরি? কি ভাবিস তোরা আমাকে? হ্যাঁ, কি ভাবিস? বলেই লাঠিটাকে ঠুকলেন বারান্দার মার্বেলে 3-4 বার। ঘন্টা খানেক সময় লাগবে। মাংস মানে কিসের মাংস? গনসা বিরক্তিমাখা গলায় বলল, বেজার মুখে। গনসার এই উদাসীন ভাব বিধুভূষণকে আরো তিক্ত ও ক্রুদ্ধ করে তুলল। ঘাড় গনসার দিকে ঘুরিয়ে বললেন, কিসের মাংস মানে? হারামজাদা, আমি কি বাঘের মাংস খেতে চাইছি? প্রচণ্ড রেগে উঠে বিধুভূষণ বললেন। গনসা ভাবল ডক্টর প্রসাদকে ফোন করতে হবে, প্রেশারটা বড়ই গন্ডগোল করছে আজকাল। তাহলে চিকেন? গনসা এবার নরম গলায় শুধল, চিকেন আবার মাংস হলো কবে থেকে? সে তো পাখি, রাম পাখি। তবে চিকেন নয় তো কিসির মাংস? তবে কি আবার? মাংস মানে পাঁঠার মাংস, কচি পাঁঠার মাংস। আমি কি তোমার কাছে ভিল চেয়েছি না ভেনিসন? এই রাতে কার পাঁঠার বাচ্চা ধরতে যাব আমি? খবরদার, মুখ সামলে কথা বলবি হারামজাদা। কার সামনে কথা বলছিস জানিস? বিধুভূষণ এবার সত্যিই ফুরিয়ে যাওয়ার কাছাকাছি এসেছেন। ফুরিয়ে যাওয়ার আগে বোধ হয় বড় বড় মানুষও এমন আত্মরম্ভী ছোট হয়ে ওঠেন। গনসা হঠাৎ বলল, এমন গালাগালি করলে কিন্তু ভালো হবে না। কি বললি? গালাগালি? নিমক হারাম, এটা গালাগালি? তোর কাছে এটা গালাগালি? কবে থেকে? হ্যাঁ, কবে থেকে? শোরগোল শুনে স্নিগ্ধ নিচ থেকে দৌড়ে এলো। এখন রাতের খাবার সময়, অতিথিরা প্রায় সকলেই ডাইনিং হলে খেতে এসেছেন। কি হয়েছে দাদু? গনসাদা, কি হয়েছে? কে হয়েছে তা বাবুকেই জিজ্ঞেস করো। সর্বক্ষণ ছায়ের মতো সঙ্গে সঙ্গে আছি, সারা জীবন নিজের ছেলের মুখ দেখলাম না। উদয়াস্ত পরিশ্রম করছি, আর সব সময় এই গালাগালি আর ভালো লাগে না। সব সময় নিমক হারাম, হারামজাদা। তোমরাই কি শুধু আমাকে দিয়েছ, আমার জন্য করেছ? আর যা দিয়েছ তা কি আমি কখনো অস্বীকার করেছি কোনোদিন? আমি কি বদলে কিচ্ছুই দিইনি? সব সময় বাবু বলেন, তোর জন্যই এই করেছি আর সেই করেছি। ভাল লাগে না আমার, দূর চাই। ওকে আমার সামনে থেকে চলে যেতে বলে দে স্নিগ্ধ। ও যদি ভালো চায় তো এক্ষুনি চলে যাক। চিৎকার করে উঠলেন, নইলে আমি ওকে গুলি করে শেষ করে দেব। কাল থেকে আমি কুকুর পুষবো, একটা ভালো জাতের কুকুর, যার পেডিগ্রি প্রশ্নহীন। আমার সামান্য যতটুকু কাজ তারা তার ট্রেনিং পেলেই করে দেবে। মানুষের ওপর আর আমার বিশ্বাস নেই। মানুষের মতো এত বড় অকৃতজ্ঞ কৃতজ্ঞ প্রাণী বিধাতার সৃষ্টি করেননি। গনসা চলে গেল সামনে থেকে, আর কিছু না বলে। কি হয়েছে আমাকে তো বলবে? কি দাদু, আমাকে বলো কি হয়েছে? স্নিগ্ধ বিধুভূষণের পাশে চেয়ার টেনে বসল। আমি একটু পোলাও আর মাংস খেতে চেয়েছি, তা হারামজাদা বলে কি না এত রাতে কার পাঁঠার বাচ্চা ধরে আনবো। সাহস দেখ একবার। কারো পাঁঠার বাচ্চাই আনতে হবে না। আজই আকবর কসাই কচি পাঁঠা আস্ত করে কেটে হোটেলের কালকের লাঞ্চের জন্য দিয়ে গেছে। বড় ফ্রিজে তুলে রাখা আছে, আমি এক্ষুনি রাঁধিয়ে পাঠিয়ে দিচ্ছি। মিষ্টি পোলাও খাবে তো দাদু? তুমি যেমন পছন্দ করো, সামান্য জাফরান দেওয়া। আর ওই মাংসটাকে দই দিয়েই করতে বলবো, না ঠাকুমা যেমন তোমার জন্য রান্না করতেন তেমন করে? বিধুভূষণের দু চোখ জলে ভরে গেল। একটি সংক্ষিপ্ত চাপা শব্দ বুকের গভীর থেকে উঠেই আবার গভীরে নিমজ্জিত হল। বিধুভূষণ স্নিগ্ধর পিঠে হাত রাখলেন। গভীরতম প্রদেশ থেকে উঠে আসা গভীর কৃতজ্ঞতার হাত এই কৃতজ্ঞ পৃথিবীতে। তারপরে স্তব্ধ হয়ে গেলেন। স্নিগ্ধ বুঝল
বিধুভূষণের মুখনিসৃত এই সংক্ষিপ্ত শব্দটি হৃদয়ের আশীর্বাদেরই প্রকাশ, যে আশীর্বাদ কুবেরের সব বিষয় আশয় দিয়েও কেনা যাবে না। স্নিগ্ধ বলল, তোমার গনসাদাকে বলার কি দরকার? যা বলার আমাকে অথবা প্রণয়কে ডেকে বলবে। তোমার বাড়ি, তোমার ঘর, তুমি হচ্ছ গিয়ে বট গাছ, আমরা সব তোমার আশ্রিত, তোমারই ছায়াতে তো আমরা। বলতে বলতে স্নিগ্ধর গলা ভারী হয়ে এলো আন্তরিক শ্রদ্ধায়, কৃতজ্ঞতায়। স্নিগ্ধ ভাবছিল, আশ্চর্য, এত লেখাপড়া শেখা, আধুনিকতা সবই মাঝে মাঝে মিথ্যে হয়ে যায়। ভাবাবেগ মানুষেরই রোগ, কুকুরদের গায়ের আঠালির মতো। তাও তো ওদের ভেটের কাছে নিয়ে গিয়ে ডিওয়ার্মিং করানো যায়, কিন্তু মানুষের বাইরে যতটাই আধুনিক হোক না কেন তার ভাবাবেগ অদৃশ্য, ভাইরাসের মতো তার ভেতরেই থেকে যায়। লুকোনোই থাকুক আর প্রচ্ছন্নই থাকুক, যে মানুষের ভাবাবেগ নেই সে বোধহয় রোবট, পুরোপুরি মনুষ্যত্বহীন হয়ে যায় সেই মানুষ। স্নিগ্ধ গনসাদার কথাও যে ভাবছিল না তাও নয়। গনসাদার পুরো পরিবার যে আজকে শুধু সচ্ছল নয়, শিক্ষিতও, তার মূলে দাদুই। দাদুর সঙ্গে এইভাবে কথা বলাটা সত্যিই বড় কৃতজ্ঞতার ব্যাপার। তাছাড়া হারামজাদা তো দাদুর গালাগালি নয়, আদর, চিরদিনের আদর। নিমুখ হারামও বলতেই পারেন। এত নুন যে খেয়েছে সে যদি গুণ না গেয়ে এমন ব্যবহার করে তাহলে তো মনে দুঃখ হতেই পারে। তবে দাদু একটা কথা বোঝেন না যে প্রত্যাশা কথাটাই আজকের অভিধানে অচল হয়ে গেছে। একটা সময় আসছে যখন রাজা মহারাজার পক্ষেও আর চাকর বাকর রাখা সম্ভব হবে না, কারণ কাউকেই সুখী রাখা যাবে না সব দিয়েও। একদিন না একদিন তারা অন্যরকম ব্যবহার করবেই করবে, আর তা করলে সেদিন মনে হবে এতগুলো বছর ভুল করে এত কিছু তার জন্য করা হলো, হৃদয়ের এত উষ্ণতা, এত আন্তরিকতা নষ্ট করা হলো। আর আজকালকার কাজের জন্য মানুষ রাখলেও তার সঙ্গে মনের কোনো সম্পর্ক একদমই গড়ে তোলা উচিত নয়। সম্পর্কটা শুধু টাকার লেনদেনেরই হওয়া উচিত। পুরোপুরি যে কোনো সম্পর্কে মনকে জড়ালেই দুঃখ সেখানে অনিবার্য। এতদিনে একটু একটু করে বুঝেছে স্নিগ্ধ, কিন্তু দাদুদের প্রজন্মের মানুষেরা যে পৃথিবীর এই কঙ্কালসার ম্যাটার অফ ফ্যাক্ট চেহারাটা দেখেননি, জানেন না। স্নিগ্ধ গলা পরিষ্কার করে বলল, আগামীকাল থেকে সকালে ব্রেকফাস্টের পরে এবং বিকেলে চায়ের পরে কালীদাদা নিজে এসে তোমার অর্ডার নিয়ে যাবে দুপুরের ও রাতের খাবারের। আমাদের হোটেলের সেই মেনুর একই খাবার তোমার আর একদিনও খেতে হবে না দাদু ভাই, তুমি দেখে নিও। শুধু দেশি গরু, উট আর বাঘের মাংস খেতে চেও না, আর যা চাইবে তাই খাওয়াবো আমরা তোমাকে। মানুষের মাংস খেতে চাও তো তাও খাওয়াবো। আমি আর প্রণয় আমাদের গায়ের মাংস কেটে দেব তোমার জন্য। আমরাও দেব যদি চান, পেছন থেকে নারী কণ্ঠে কারা যেন বলল। বিধুভূষণ তাড়াতাড়ি ঘুরে বসতে গিয়ে হুইস্কির গ্লাসটা উল্টে পড়ে গেল। মনে মনে বললেন, গুড, গুড সাইন। স্নিগ্ধ চমকে চেয়ে দেখল পেছনে, চেয়ে দেখে কলি আর পর্ণা হাসছে আর বলছে, কি হয়েছে দাদু, কোনো কষ্ট? আপনার নাতিরা বুঝি আপনার দেখাশোনা করছে না ঠিক মতো? কি অন্যায় বলুন তো, আমরাই এবার থেকে দেখাশোনা করব আপনার। আপনার দুই নাতিরই বিয়ে দিয়ে দিন, যাতে এমন বাউন্ডলাপনা আর না করতে পারে, আর আপনারও ঠিকমতো যত্ন আত্মি হয়। ততদিন না হয় আমরাই দেখব। বিধুভূষণ আনন্দে আটখানা হয়ে গেলেন। চোখ দিয়ে দরদরিয়ে জল পড়তে লাগলো, কিন্তু নিঃশব্দে। মনে মনে নিরুচ্চারে নিজেকে বকলেন, স্টপ ইট, স্টপ ইট, ওল্ড সেন্টিমেন্টাল ফুল, স্টপ ইট। স্নিগ্ধ বলল, আমি যাই তাহলে দাদু। বলেই কলির দিকে ফিরে গলা নামিয়ে বলল, আপনারা খাওয়া ছেড়ে উঠে এলেন কেন? আপনি দৌড়ে এলেন যে ওপরে, তাই। তাতে আপনাদের কি? একটু রুক্ষ গলাতেই বলল স্নিগ্ধ, আমি তো হোটেলের ম্যানেজার, আপনারা আমার অনার্ড গেস্ট। আমার ব্যক্তিগত সমস্যাতে জড়িয়ে পড়ে নিজেদের মজা নষ্ট করার কি কোনো দরকার আছে আপনাদের? খান দান, মজা করুন। দুদিনের জন্য তো এসেছেন, এসব আলগা দরদে কারোরই উপকার হয় কি কোনো? পর্ণা বলল, সেটা আমাদেরই ভাবতে দিন, দাদু তো আমাদেরও দাদু।
দাদুর চেঁচামেচি আমরাও শুনেছিলাম। কলি ফিসফিস করে স্নিগ্ধকে বলল, সব দরদই প্রথমে আলগাই থাকে, সময়ে ফেভিকলের মতো স্থায়ী হয়ে সেটে যায়। কি দাদু, রাগারাগি করছিলেন কেন? কলি বলল হেসে, এবারে গলা তুলে বিধুভূষণকে। স্নিগ্ধ। বিধুভূষণ তাকালেন, কলির কথার কোনো উত্তর না দিয়ে। বলো দাদু। বলেই স্নিগ্ধ ঘুরে দাঁড়ালো। একটা হুইস্কির বোতল বের করে দিয়ে যা তো আমাকে, এটা শেষ হয়ে গেল। নতুন একটা গ্লাসও দিয়ে যা। ওই গনসাটাকে আমার ঘরে আর ঢুকতে দেব না, ওকে কিছু বলবি না। কটা খেয়েছো দাদু? দুটো। বড়? হ্যাঁ। আরও খাবে? ডাক্তার প্রসাদ কিন্তু তোমাকে। আমার বাঁচার প্রয়োজন শেষ হয়ে গেছে স্নিগ্ধ। এই মুহূর্তে আমার মতো সুখী রিভিল্ড মানুষ আর দুটি নেই। I played a long, very long innings. Well, a brilliant innings, if I may so. Now it's time to call it a day. এত সুখী হলে হঠাৎ? গনসাদার জন্য তো দুঃখী কম ছিলে না একটু আগে? বলেই দেরাজ খুলে একটা পাসপোর্ট হুইস্কির বোতল বের করে শ্বেত পাথরের গোল টেবিলটার উপর রেখে খুলে নতুন একটি গ্লাসে একটু হুইস্কি ঢেলে দিল স্নিগ্ধ। সুখী কেন তাও বুঝতে পারছিস না? কি বলো মেয়েরা, তোমরা বুঝেছে তো? স্নিগ্ধ বলল, বেশি খেও না দাদু। তোমার ডিনার তৈরি হয়ে গেলেই প্রণয়কে দিয়ে আমি ওপরে পাঠাবো। মাংসটা আমি আজ রান্না করে দেব। ও মা, তা কেন? আমি আর পর্ণাই রাধি না, ফর আ চেঞ্জ। স্নিগ্ধ বলল, থ্যাংক ইউ, কিন্তু আজকে নয়। আজকে আপনারা চলুন, খাওয়া মাঝপথে রেখে উঠে এসেছেন। তারপরে বলল, দাদু তোমাকে সামনে বসে খাওয়াবে প্রণয়। দুজন গেস্ট এসেছেন টাটা থেকে, ঘরে বসে রাম খেয়ে অলরেডি ড্রাঙ্ক হয়ে গেছেন। তাদের নিয়ে ঝামেলা হতে পারে বলেই আমাকে নিচে থাকতে হবে। এমন গেস্ট রাখিস কেন? বের করে দে হোটেল থেকে। কাল দেব। চলি দাদু আমরা, কলি বলল। বিধুভূষণের কানে যেন কোনো অচেনা পাখি ভোরে শীষ দিয়ে গেল। মেয়েরা পুরুষের জীবনে কত বড় শূন্যতা যে পূরণ করে তা যদি এই ব্যাচেলার গবেট দুটো জানত। তার উপরে এমন মেয়েরা, না না, যৌবনের কোনো বিকল্প নেই, যৌবনের স্বরের কোনো বিকল্প নেই। দুটি কানে যেন মধু ঢেলে দিয়ে গেল কেউ। কাল আসছো তো মা দুপুরে তোমরা? হুইস্কিতে চুমুক দিয়ে বিধুভূষণ বললেন, হ্যাঁ নিশ্চয়ই আসবো, মনে আছে। হ্যাঁ, কাল আমি নিজে মেনু ঠিক করব তোমাদের জন্য। দেখবে তোমাদের সঙ্গে কত যে কথা আছে মেয়েরা। ঈশ্বর করুন, যদিও সেই বুজরুক শালার ওপর আমার একটুও বিশ্বাস নেই, তবুও ঈশ্বর করুন যেন কাল দুপুরে আসার জীবনের শেষ ইচ্ছা পূরিত হয়। কলিও পর্ণা মুখ চাওয়াচাই করল। চলি দাদু, বেশি খাবেন না যেন, তাহলে কিন্তু আমরা আবার উপরে চলে আসবো আপনার খোঁজ নিতে। কি এই হুইস্কি? ও, বিধুভূষণ বললেন। তারপর বললেন, তোমরা যদি এই জন্যে আসো আবার, তবে তো আলবাতি খাবো। বলে হো হো করে হাসলেন বিধুভূষণ। হাসিটা নিজের কানে একেবারে নতুন শোনালো বিধুভূষণের। এমন হাসি বহু বছর হাসেননি তিনি। যাই দাদু? যাওয়া নেই গো আমার নাত বউরা, এসো। গলা নামিয়ে বললেন বিধুভূষণ। লজ্জায় কান লাল হয়ে গেল ওদের দুজনেরই। তাড়াতাড়ি চারধারে তাকিয়ে দেখে নিল কথাটা আর কেউ শুনল কিনা। ফিসফিস করে কলি ঘর থেকে বাইরে বেরিয়ে বলল, কি বিপদ? একতলার ল্যান্ডিংয়ে স্নিগ্ধ দাঁড়িয়েছিল। বাবুর্চিখানা থেকে এক্ষুনি বেরিয়েছে। ওদের দেখে বলল গলা খাদে নামিয়ে, আপনারা একজন বৃদ্ধ মৃত্যু পথযাত্রীকে যে এমন করে নাচাচ্ছেন, কাজটা কি ভালো হচ্ছে? কোন মিথ্যে দুরাশার সেনাইল হওয়া বেচারিকে কষ্ট পাওয়াচ্ছেন বলুন তো? এমন ছেলে মানুষই করছেন। ওদের কালের পৃথিবী যে আর নেই সে কথাটা ওকে কে বোঝাবে? আপনারা যে ওর এই পাগলামিতে মদত দিচ্ছেন, এটা কি আপনাদের পক্ষে সততার কাজ হচ্ছে? ওর স্বপ্ন যে সত্যি হবে না তা তো আমরা প্রত্যেকেই জানি। আমি, প্রণয়, আপনারা, কি বলুন, জানি না কি? সব জেনেও কেন আপনারা ওকে এমন করে নাচাচ্ছেন?
নাচাচ্ছি না, আমরা ওকে আদৌ নাচাচ্ছি না, পর্ণা বলল। একজন চমৎকার মানুষ, বৃদ্ধ মানুষ, যাতে দুঃখ না পান, যে কটা দিন আরও বাঁচেন যেন আনন্দেই বাঁচেন, তারই একটু চেষ্টা করছিলাম মাত্র, আলাপের পর থেকেই। কলি বলল, আফটার অল দাদু তো আপনাদের, আমাদের নয়। আমরা তো পরশুই চলে যাব। তবু কাউকে সুখী করা কি এতই অন্যায়? বিশেষ করে যে মানুষের বলতে গেলে কেউই নেই সংসারে। সত্যি খুশি করার কেউ তো নেই, একটু মিথ্যে খুশিও কি ওকে দেওয়া যায় না? পর্ণা বলল, কেউই নেই বলছেন কেন? আমরা তো আছি। আহা, দিনে কতটুকু সময় আপনি দেন ওর জন্য? আপনার এই শখের ব্যবসা চেয়ে উনি কি বেশি ইম্পর্টেন্ট নন? এই হোটেলের চেয়ে বেশি ইম্পর্টেন্ট নন কি উনি? স্নিগ্ধা টপ করে রেগে উঠে বলল, আই থিঙ্ক ইউ আর সারপাসিং ইউর লিমিটস, আর নট ইউ। ওয়েল, অ্যাজ ইউ মে থিঙ্ক। বলেই হাত দুটো কাঁধ সমান উঁচুতে তুলে দুটি হাতের পাতা এক করে কলি বলল, কথাটা মনে রাখবো আমরা দুজনেই, আর এমন বেয়াদপি হবে না। পর্ণা ড্রেসিং টেবিলের সামনে বসে হাতে মুখে তুহিনা মাখছিল, কলি বসন্ত মালতী মাখে। বিছানাতে আছড়া হয়ে বসে কলি বলল, আমাদের দিশি কোম্পানিগুলোর জিনিস কতই না ভালো বল। তা নয়, অনেকের নিভিয়া অয়েল অফ উলে ইত্যাদি কত কিছু লাগে। যা বলেছিস, ফোরেন না হলে মন ভরে না। তবু যদি সত্যি, কিন্তু দেশি কোম্পানিরা আর কতদিন? বাঙালিরা ভাইয়ে ভাইয়ে আর ভাইরা ভাইয়ে ঝগড়া করে প্রায় সব কোম্পানিই তো লাটে তুলে দিল। তাছাড়া বিজ্ঞাপনও দেয় না। আজকাল বিজ্ঞাপন না দিলে কি চলে? বাজে জিনিস বিজ্ঞাপনের জোরেই 1 নম্বর হয়ে যায়। আমেরিকার জেনারেল মোটরসের চেয়ারম্যান না প্রেসিডেন্ট কে একজন এসেছিলেন না অনেক বছর আগে কলকাতায়? একটা মিটিংয়ে বলেছিলেন, অ্যাডভার্টাইজ অর পেরিশ। এইসব কাস্টমার গুডস তো বটেই, থার্ড ক্লাস গায়ক, লজ্জাহীন কবি সাহিত্যিক, চিত্রকর সব 1 নম্বর হয়ে যাচ্ছে শুধু বিজ্ঞাপনেরই জোরে। এখন বিজ্ঞাপনই সার, যার পেছনে মেডিয়া সেই যাবে ভেদিয়া, প্রণয়বাবুর কথা। তাছাড়া বাঙালি ব্যবসাদারেরা বোধ হয় একটুতেই সন্তুষ্ট, মোটামুটি চলে গেলেই হলো। ব্যবসাতে যে দাঁড়িয়ে থাকার কোনো উপায় নেই একই জায়গাতে। হয় ক্রমাগত ছুটতে থাকো, বাড়তে থাকো, লম্বা করতে থাকো নিজেকে, নয়তো পিছিয়ে পড়ো এবং অবশেষে থেমে গিয়ে বিস্মৃত হও, দৌড় থেকে কেটে পড়ো। এই অপ্রিয় সত্য কথাটাই বাঙালি ব্যবসাদারেরা বোঝেন না। আশা করি কোনোদিন বুঝবেন ভবিষ্যতে। ভবিষ্যৎ বলে কি আর কিছু থাকবে তখন? আর কি বোঝার সময় আছে? কলকাতা শহরের বুকেই বা বাঙালির আছেটা কি? চল আমরা চাকরি ছেড়ে দিই, একটা ব্যবসা করি। চোখের নিচে তর্জনী আর বুড়ো আঙ্গুল বুলোতে বুলোতে কলি বলল, করলে মন্দ হয় না কিন্তু, এত খাটনি আর পয়সার বেলাতে। আরে যে কোনো ব্যবসাই চাকরির চেয়ে ভালো, যে কোনো ব্যবসা। যে কোনো কথাটার ওপর খুব জোর দিয়ে বলল পর্ণা। তুই কি রমলার মতো ব্যবসা করতে বলছিস নিজেদের বাড়িতে? কোন রমলা? আরে রমলা সেন, নিউ আলিপুরের। কেন জানি না, ওটা আমার পছন্দ নয়। রমলাকেও নয়, ওর ব্যবসাটাকেও নয়। ব্যবসা বা কাজের জায়গা আর বাড়ি সব সময়ই আলাদা আলাদা করে রাখা উচিত, নইলে বাড়ির মর্যাদা থাকে না। বসার ঘরে কাস্টমার, শোবার ঘরে কাস্টমার, রান্নাঘরে কাস্টমার, কাস্টমারই বন্ধু, তারাই আত্মীয়, এমন করাটা আমার পছন্দ নয়। রমলাটাও পারি, নিজের জীবন কি কেউ জীবিকার জন্য বিক্রি করে? আর কত টাকা দরকার ওর, আর কত ফুটানির? রমলা কি করবে? দোকানটা তো ওর স্বামীর, ওর কোনো সে আছে নাকি? কি জানি বাবা, আমি যদি কোনোদিন বিয়ে করি, আমার স্বামী পুরুষ মানুষ দিনরাত বাড়িতেই বসে থাকবে, তা ভাবলেই আমার গা গোলায়। কলি বলল, তোর এত আপত্তি কিসের? রমলার নিজেরই তো কোনো কমপ্লেন নেই, ও তো বড়লোকি করেই সুখী। ঠিক আছে, শোয়ার সময় এখন রমলাকে নিয়ে আলোচনা না করলেও চলবে। ছোট্ট ঘর ভাড়া নেব একটা ব্যবসার জন্য। নিজেদের পৈতৃক বাড়িতে কি আর এমনই ব্যবসা করে লোকে? বাবার বাড়িতে থাকা, বাবার বাড়িতে ব্যবসা, এ সবই হচ্ছে বুদ্ধিমানের লক্ষণ, ভাগ্যবানেরও। আর ভাড়া সেলামি কত দিতে হবে জানিস? যতই হোক জোগাড় করে নেব।
আমরা মেয়েরা প্রত্যেকেরই বাড়িতে যে অব্যবহারের গয়না নেহাত সেন্টিমেন্টাল কারণে ফেলে রাখি, তা বন্ধক দিয়ে বা বেচে দিয়ে টাকা তুলব। তুই কি বলিস? ইচ্ছে থাকলে এই উপায় হয় না? পর্ণা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই এখনো ছেলে মানুষ। রানুকে দেখলি না? নিজের ব্যবসার স্বপ্নে গণেরিয়ালের কাছে নিজেকে বিকিয়ে দিল। এখন দোকানটা গণেরিয়াল নিজে নিয়ে তার শিক্ষিত মডার্ন ছেলের বউকে দিয়ে দিয়েছে। আর রানুর চলছে গণেরিয়ালের রক্ষিতা হিসাবে, হাই সোসাইটির রক্ষিতা। তুই বড় পেসিমিস্ট। প্র্যাকটিক্যাল। অত বড় বড় ব্যাপার প্রথমে না ভাবলেই চলবে। প্রথমে ছোট স্কেলে করতে হবে। ধর আমাদের গ্যারেজে কি তোদের পেছনের দিকের গলির দিকে মুখ করা কয়লার ঘরে। কয়লার ঘরে? কিসের ব্যবসা? তাতে কিছু ভেবেছিস? না তোর নজরটাই নিচু কয়লার ঘরে। পাড়া অনুযায়ী ব্যবসা করতে হবে বই কি। মধ্যবিত্ত পাড়া হলে মধ্যবিত্তদের প্রয়োজনীয় গিফট শপ, বই, নানা রকম টুকিটাকি প্রয়োজনীয় জিনিস, রেকর্ড, ক্যাসেট, ছবি আঁকা, লেখালেখির জিনিস, কাগজ, একটু শৌখিন রাইটিং প্যাড, বাচ্চাদের স্কুলে যা লাগে তার যাবতীয় জিনিস হাতের কাছে পেলে মানুষ দূরে যাবেই বা কেন? আজকাল যাতায়াতটা যে কত বড় ঝক্কি হয়ে উঠেছে। তাছাড়া একটি সুন্দর ক্যাটালগ ছাপিয়ে প্রত্যেকের বাড়িতে দিয়ে এলে তারা ফোন করে জানালে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ারও বন্দোবস্ত করা যায়। এইভাবে বইয়ের ব্যবসা চমৎকার করা যায়। কলেজ স্ট্রিটের সব প্রকাশকের দোকান থেকে ক্যাটালগ এনে প্রত্যেক বাড়িতে মহিলাদের দেখাবে আমার মেয়েরা। কর্মচারী সব মেয়েই রাখবো। আর পুরুষদের? তাদের দেখাবি না? দূর দূর, পুরুষরা সব আকাট হয়ে গেছে। লেখাপড়া, গান শোনা, এসব সূক্ষ্ম বৃত্তির সঙ্গে তাদের অধিকাংশই আর কোনো যোগাযোগ নেই। পুরুষগুলো আটারলি অশিক্ষিত। যুগে যুগে শিল্প সাহিত্যের, সঙ্গীতের কদর মেয়েরাই করেছে যে এই কথাটা পুরুষ স্বীকার করলো কি না করলো তাতে কিছুই এসে যায় না। কিন্তু কথাটা সত্যি। ক্যাটালগ দেখিয়ে কি করবি? যে বই আনতে বলবেন আনতে বলবেনই। প্রত্যেক মহিলারই দু একজন প্রিয় লেখক থাকেনি। সেই সব বই কলেজ স্ট্রিট থেকে 20-25% ডিসকাউন্টে পাবো শতকরা। এই ডিসকাউন্ট তো রিটেলারেরই ডিসকাউন্ট। আমরা জানিও না যে লেখক এক কপি বই বিক্রি করে যা পান, যে রিটেলার সেই বই বিক্রি করেন তিনি লেখকের সমান এবং অনেক ক্ষেত্রে তার চেয়েও বেশিই পান। সেইটুকুই আমাদের লাভ। 100 টাকার বই বিক্রি করে 20-25 টাকা লাভ। হিসাবটা বোঝ। তুই 1000 টাকা সারা বছর ফিক্সড ডিপোজিটে যদি রাখিস তবে বছরের শেষে পাবি 100 টাকা। এখন বেড়ে হয়েছে 120 টাকা। আর বাড়ি বাড়ি ঘুরে যদি প্রথম 7 দিনও তুই 1000 টাকার বই বিক্রি করতে পারিস তো তোর লাভ হচ্ছে 200 টাকা কম করে। টাকাও তোর আটকে থাকছে না। মাত্র 1000 টাকা সারা বছর যদি এই ব্যবসাতে খাটাস তবে টাকাটা 52 বার ঘুরবে। অর্থাৎ সারা বছরে 1000 টাকা লাগিয়ে তোর রোজগার হবে এই ধর 10,400 টাকা। লাভের টাকা সব খরচা না করে ব্যবসাতে লাগিয়ে দিলে লাভ বাড়বে লাফিয়ে লাফিয়ে। শতকরা 20% লাভ তো কম নয়। অর্ডার পেলে তুই টাকা দিয়ে কলেজ স্ট্রিট থেকে বই এনে সেদিনই বই সাপ্লাই করে টাকা পেয়ে যাচ্ছিস। অনেক প্রকাশকরা তাদের সঙ্গে একটু জানাশোনা থাকলে, কারো রেকমেন্ডেশন থাকলে কিছু টাকার ক্রেডিটও দিতে পারেন। পর্ণা ড্রেসিং টেবিল ছেড়ে দাঁড়িয়ে উঠে বলল, মন্দ বলিসনি। আসলে বাঙালির ব্যবসা সম্বন্ধে একটা ধারণা আছে এমনই যে এয়ার কন্ডিশন হবে, সুন্দরী সেক্রেটারি, সোফার ড্রিভেন গাড়ি ইত্যাদি ইত্যাদি। আজকের কোটিপতি অবাঙালি ব্যবসাদারদের অনেকেই যে গোড়াতে মাথার কাপড়ের গাঁটরি নিয়ে বা স্টেইনলেস স্টিলের বাসন নিয়ে ফিরি করে বেরিয়েছেন তা আমরা অনেকেই জানি না। চল ফিরে কলকাতায় এই নিয়ে সিরিয়াসলি আলোচনা করব। কলি বলল, তোকে আমি কড়াইশুটির চপের রেসিপিটা দিতে পারি। শীতকালে পার চপ 5 টাকা। বড়লোক পাড়ায় যদি করিস দোকান, আর মধ্যবিত্ত পাড়ায় করলে 2 টাকা। দেখিস লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে কিনে নিয়ে যাবে শুধুই কড়াইশুটির চপ, আর অন্য কিছু বিক্রি হবে না সেখান থেকে। কোয়ালিটি যদি ভালো হয় কুকিং মিডিয়াম, আর খেতে যদি হয় সুস্বাদু, তাহলে তোর বিজনেস ফেল কখনোই করতে পারে না, বিশেষ করে কলকাতার মতো কি খাই শহরে। পর্ণা বলল ভাবতে ভাবতে। বলেই কান খাড়া করে রইল। কি হলো? কলি শুধালো। শুনতে পাচ্ছিস না? না তো কি?
কলি বলল, বিড়াল কাঁদছে আবার। না, সত্যি তোকে নিয়ে চলে না। তুই শুনতে পাচ্ছিস না? কই না তো, সত্যি শুনতে পাচ্ছিস না? সত্যি না? তবেই সেরেছে। দেখলি তো, মাকে ফোন করব ভাবলাম, কিন্তু একেবারেই ভুলে গেলাম। চল শুবি, চল, আমার ঘুম পেয়েছে। রোদের মধ্যে হাটে সারা দুপুর ঘোরাঘুরি করেছি। ঝড় উঠছে। বাইরে কান পেতে পর্ণা স্বগতোক্তি করল। কলি হেঁটে গিয়ে জানলার কাছে দাঁড়ালো। পেলমেট থেকে ঝোলানো পর্দা সরিয়ে দেখল সত্যি বাগানের গাছপালা খুব জোরে আন্দোলিত হচ্ছে, এবং বাগানের আলোগুলোর সামনে বড় গাছের ডালপালা নাচানাচি করাতে সারা বাগানেই এক ঘুরন্ত আলো ছায়ার নাচন শুরু হয়েছে। কত গন্ধর মিশ্রণ যে এদিকে ওদিকে ছুটছে তা বলার নয়। করের এই রূপে, আলো ছায়ার নাচনে, গন্ধর সমারোহে কলি মহাবিষ্ট হয়ে গিয়েছিল। এমন সময় পেছন থেকে পর্ণা দৌড়ে এসে কলির দু কাঁধে ঝাঁকুনি দিয়ে বলল, জানালা বন্ধ কর, বন্ধ কর শিগগিরই। চমকে চাইল কলি পেছনে। এমনভাবে কলির নাইটিটা খামচে চেপে ধরেছে পর্ণা যে মনে হচ্ছে দু কাঁধের জায়গাটুকু ছিঁড়ে যাবে। মুখ ফিরিয়ে কলি পর্ণার মুখের দিকে তাকালো। দেখল ওর দু চোখ অস্বাভাবিক। পর্ণা যে মাঝে মাঝে এমন হিস্ট্রিক কেন হয়ে যায় তা জানা ছিল না। পর্ণা বলল, বন্ধ কর কলি, বন্ধ কর। কলি জানলার পাল্লা দুটো বন্ধ করে দিল। যখন বন্ধ করলো তখন একবারই শুনতে পেল বিড়ালের কান্না। চকিতে পর্ণার দিকে চেয়ে দেখল না, পর্ণা শুনতে পায়নি। অথচ আশ্চর্য, যখন কলি শুনতে পায় না তখনও শুনতে পায়। ঘরে আরও দুটো জানলা ছিল, খোলাই ছিল, কিন্তু পেলমেট থেকে নামানো পর্দাতে ঢাকা। ওগুলোর কাছে গেল না কলি। জানালা বন্ধ করে পর্ণাকে নিয়ে বিছানাতে গেল। পর্ণা একটা হালকা কচি কলাপাতা নাইটি পরেছিল, পরীর মতো দেখাচ্ছিল তাকে। শুয়ে পড়, কলি বলল একটু বিরক্তির গলাতে। শুতে শুতে পর্ণা বলল, জানিস, আজ নীলিমাদি আর সুবিরদার কথা খুব মনে পড়ছিল। তোকে তো বলেছিলাম ওদের কথা, বলিনি? হ্যাঁ, বহুবার। ড্রেসিং টেবিলের আলোটা নিভিয়ে হাত ব্যাগের ছোট্ট টর্চটা জ্বালিয়ে খাটের দিকে আস্তে আস্তে কলি বলল। খাটে উঠে টর্চটা নিভিয়ে দিল, মাথার পাশে রাখল। আসলে বাগানের হ্যালোজেনের আলোর একটা বড় ফালি লতাপাতার আঁকিবুকি কাজ নিয়ে ছাদের সিলিংয়ে এসে পড়ে, আর সেই প্রসারিত আলোতে সারা ঘর পাতলা চাঁদের আলোর মতো এক আলোর আভাতে আভাসিত থাকে। আজ জানালা এবং পর্দাগুলো সবই বন্ধ ও টানা থাকাতে ঘরটা ঘুটঘুটে অন্ধকার। অন্ধকার ঘরের মধ্যে পাখার আওয়াজ আলোহীন শব্দময় আবহ সৃষ্টি করছে। ঘুমলি পর্ণা? মাঝে মাঝেই ওর এইরকম মুড অফ হয়, তাই ভাবলো হয়তো এখন কথা বলতে চাইছে না। ঘুরঘুরতে অন্ধকার ঘরে চোখ মেলে রাখা যায় না, অথচ আজ হাটের হাঁটাহাঁটি এবং বিধুভূষণের ওই হঠাৎ উত্তেজনা বড় উত্তপ্ত ও উত্তেজিত করেছে কলিকে। অনেক সময় এক্সারসাইজ বেশি হয়ে গেলেও ঘুম আসতে চায় না। কি করবে ভেবে না পেয়ে দুটো চোখের পাতাই বন্ধ করে ফেলল। মিনিট পাঁচেক পর আবার ডাকলো, পর্ণা ঘুমলি? পর্ণা তবু সাড়া দিল না। বালিশের পাশে রাখা টর্চটা নিয়ে পর্ণার মুখে ফেলে দেখল পর্ণা অঘরে ঘুমোচ্ছে। অবাক হয়ে গেল কলি। কথা বলতে বলতে এমন করে ঘুমোতে পারে মানুষ? কলির ঘুম আসছিল না। ও বিছানা ছেড়ে উঠে টর্চ জেলে আস্তে আস্তে জানালা খুলল। আলোর আভাসে ভরে গেল ঘর। জানালার সামনে দাঁড়িয়ে রইল কলি। আসলে ইচ্ছে ছিল পর্ণার সঙ্গে বিধুভূষণের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবে। বৃদ্ধ ওদের বড়ই ভালোবেসে ফেলেছেন, তার নাতিরাও তো খারাপ মানুষ নন। কিন্তু তবু বিধুভূষণ আর কদিনই বা বাঁচবেন? যদি তাকে সুখী করতে মিথ্যে করেও কিছু কথা পর্ণা আর কলি কাল দুপুরে খাওয়ার সময় বিধুভূষণকে বলে যেতে পারে, তাহলেও একটা পুণ্যকর্ম হবে, ভাবছিল কলি। বেশ বলেছিল দলমা রিক্সাওয়ালা, তার বউ, ভালোবাসায় বিয়ে করা বউ, বুঝি চলে গেল তারই বন্ধু হুকুর সঙ্গে, আর তাতে দলমা রাগও করল না একটুও। বুধি সুখ, হুকুর সুখটা যে দলমারও সুখ, এই কথাটা এমন সহজ এবং সবচেয়ে বড় কথা সত্যভাবে বলল দলমা যে
তাকে সম্মান না করে কোনো উপায়ই ছিল না কলির। দলমার জীবনের এই ঘটনার কথাটা বলতে হবে পর্ণাকে। দলমা এও বলেছিল, এই দিশুমে সেই দিশুমে মেয়ের কি অভাব, বুদ্ধি গেলে তো কি হলো, সুবর্ণর ব্যাপারে যদি সেরকম সহজ হতে পারত পর্ণা, তবে সে আস্তে আস্তে এমন একটা মেন্টাল কেস হয়ে উঠত না। ভারী কষ্ট হয় কলির পর্ণার কথা ভেবে। শেষ করলাম আজকে বুদ্ধদেব গুহর একটি উপন্যাস অভিলাষের ৮ম পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।